সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। পপুলার হোমিও হল থেকে আমি ডাক্তার এম এ হাসান। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা মেল ডিজিজ, অর্থাৎ অ্যাস্থেনোজোস্পার্মিয়া। পুরুষ বন্ধ্যাত্বর যতগুলো লক্ষণ কারণ আছে তার মধ্যে অ্যাস্থেনোজোস্পার্মিয়া একটি। আজকে আমরা জানবো যে অ্যাস্থেনোজোস্পার্মিয়া কি, এর কারণ এবং কিভাবে এই অ্যাস্থেনোজোস্পার্মিয়া থেকে আমরা পরিপূর্ণভাবে কাটিয়ে উঠতে পারবো, সুস্থতা লাভ করতে পারবো এবং বাচ্চার বাবা, সন্তানের বাবা হতে পারবো। সর্বপ্রথম আসি যে অ্যাস্থেনোজোস্পার্মিয়া কি। অ্যাস্থেনোজোস্পার্মিয়া হলো এমন একটি অবস্থা যেখানে পুরুষের বীর্যে থাকা শুক্রাণু চলাচলের ক্ষমতা স্বাভাবিকের চেয়ে কম থাকে, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর দিকে পর্যাপ্ত গতিতে বা সঠিকভাবে সামনের দিকে অগ্রসর হতে পারে না। তার মানে কি? অর্থাৎ মোটিলিটি কম। অর্থাৎ আপনার মোটিলিটি যদি টোটাল মোটিলিটি 40% কম থাকে এবং প্রগ্রেসিভ মোটিলিটি যদি 30 থেকে 32% কম থাকে, তাহলে সেটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষা বলা হয়ে থাকে অ্যাস্থেনোজোস্পার্মিয়া। অনেকেই প্রশ্ন করেন যে অ্যাস্থেনোজোস্পার্মিয়ার কারণ কি। অ্যাস্থেনোজোস্পার্মিয়া অনেক কারণে হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে, যেমন 1 নাম্বার জীবনযাপন এবং অভ্যাস, অর্থাৎ যারা অতিরিক্ত ধূমপান করে, মদ্যপান করে, অ্যালকোহল পান করে এবং মাদক দ্রব্য গ্রহণ করে এবং পর্যাপ্ত ঘুমের অভাবে যারা অতিরিক্ত বা দীর্ঘদিন খুব দুশ্চিন্তা করে, টেনশন করে এবং স্থূলতা বা অতিরিক্ত ওয়েট, এটি হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ভেরিকোসিল, অর্থাৎ আপনার অন্ডকোষের শিরাগুলো যদি অস্বাভাবিকভাবে ফুলে যায়, অস্বাভাবিকভাবে যদি ব্যথা করে, অন্ডকোষে যদি ভেরিকোসিল হয়, অন্ডকোষ যদি গরম হয়ে যায়, তাহলে শুক্রাণু দুর্বল হয়ে যায় এবং চলাচল করতে পারে না। এটি অ্যাস্থেনোজোস্পার্মিয়া একদম একটা সাধারণ কারণ। 3 নম্বর হচ্ছে যে ইনফেকশন বা সংক্রমণ, অর্থাৎ আপনার এপিডিডাইমিসে যদি ইনফেকশন হয়, যেটিকে বলা হয় এপিডিডাইমিটিস, অন্ডকোষে যদি হয় যেটাকে বলা হয় অর্কাইটিস, অথবা গনোরিয়া, ক্ল্যামাইডিয়া বা যে কোনো ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, এই ধরনের সমস্যাগুলো যদি হয়, প্রস্টেটের যদি ইনফেকশন হয়, তাহলে কিন্তু এই অ্যাস্থেনোজোস্পার্মিয়া হতে পারে। 4 নম্বর কারণ হচ্ছে হরমোনজনিত কারণ, অর্থাৎ আপনার শরীরে যদি টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়, অথবা আপনার যে পিটুইটারি গ্রন্থি আছে, পিটুইটারি গ্রন্থির যদি অসুবিধা হয়, সমস্যা হয়ে যায়। এরপরে আছে আপনার যেমন থাইরয়েড হরমোনের যদি সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু আপনার শুক্রাণু উৎপাদনও কমে যাবে এবং শুক্রাণু যে চলাচল বা গতি আছে এটা কিন্তু একদম কমে যাবে। এরপরে আসি আপনার জিনগত কারণ। কিছু ক্ষেত্রে দেখা যায় জন্মগত বা বংশগত কারণে শুক্রাণুর যে লেজ আছে, এই লেজের গঠনগত ত্রুটি থাকে, যার ফলে দেখা যায় যে আপনার শুক্রাণু সঠিকভাবে চলাচল করতে পারে না। এরপরে আসি যে অতিরিক্ত গরম বা তাপের কারণে যে সকল পুরুষ দীর্ঘদিন অতিরিক্ত গরম পরিবেশে যদি কাজ করে অথবা দীর্ঘদিন ধরে যদি বসবাস করে, তার কারণে কিন্তু হতে পারে। এবং নিয়মিত যারা সাউনা বা হট বাথ ইউজ করে, তাদের বেলাও কিন্তু সমস্যা হতে পারে। এছাড়া যারা দীর্ঘদিন কোলে ল্যাপটপ, ডেস্কটপ রাখে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। এবং যে সকল পুরুষ দীর্ঘ সময় প্যান্টের পকেটে মোবাইল রাখে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাস্থেনোজোস্পার্মিয়া হওয়ার একটা কারণ বা চান্স, সুযোগ থেকে যায়। এরপরে আসি যে পুষ্টির অভাব, যেমন আপনার ভিটামিন জিঙ্ক এর অভাব যদি থাকে, সেলেনিয়ামের অভাব যদি থাকে, ভিটামিন সি, ভিটামিন ই এর অভাব যদি থাকে, ফলিক অ্যাসিডের অভাব যদি থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এই অভাবগুলো যদি থাকে, তাহলে কিন্তু শুক্রাণু খুবই উইক হয়ে যায়। আর উইক হওয়ার ফলে দেখা যায় যে চলাচল করতে পারে না, অর্থাৎ ডিম্বাণুর সাথে দৌড়িয়ে গুলিয়ে উঠতে পারে না। এরপরে আসি যেমন দীর্ঘমেয়াদী রোগ, যেমন ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার, এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই অ্যাস্থেনোজোস্পার্মিয়া হয়ে থাকে। এরপর আসি যেমন ওষুধ বা রাসায়নিক পদার্থ, যেমন আপনার
অ্যানাবলিক স্টেরয়েড, তারপর কেমোথেরাপি, তারপর কিছু অ্যান্টিবায়োটিক, তারপর অন্যান্য ঔষধ, এছাড়া কীটনাশক বা ভারী ধাতুর সংস্পর্শ, এগুলোর কারণে কিন্তু এই অ্যাস্টেনোজোস্পার্মিয়া হয়ে থাকে। সর্বশেষ যে কারণ সেটা হচ্ছে যে অক্সিডেটিভ স্ট্রেস, অর্থাৎ আপনার শরীরে যদি অতিরিক্ত পরিমাণে ফ্রি রেডিকেল তৈরি হয় তাহলে কিন্তু আপনার শুক্রাণু, ঝিল্লি এবং ডিএনএ ক্ষতিগ্রস্ত হবে মাস্ট বি। এই কারণগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে প্রশ্ন করে যে অ্যাস্টেনোজোস্পার্মিয়া হলে কি কনসিভ হয়? অ্যাস্টেনোজোস্পার্মিয়া হলে 1000-এর মধ্যে 1জন বা 2জনের কনসিভ হতে পারে, আর ম্যাক্সিমাম রোগীরই কনসিভ হয় না। যার ভাগ্য ভালো তার হয়, কিন্তু ম্যাক্সিমাম রোগীদেরই বাচ্চা কনসিভ হয় না। তো এই ক্ষেত্রে রোগী কিভাবে বুঝবে বা কি ধরনের লক্ষণ পেতে পারে? যেমন 1 নম্বর লক্ষণ হচ্ছে যে আপনি ট্রাই করছেন, চেষ্টা করছেন, আপনার স্ত্রীর কোনো অসুবিধা নেই, কোনো ধরনের তার শারীরিক সমস্যা নাই, মিনস সম্পূর্ণ নিয়মিত হচ্ছে, আপনার ওভাম একদম ম্যাচিউর, কিন্তু আপনি চেষ্টা করতেছেন, বাচ্চা কনসিভ হচ্ছে না। এটা হচ্ছে আপনার প্রথম লক্ষণ। এছাড়া আপনাকে খেয়াল করতে হবে যে আপনার যৌন কোনো সমস্যা আছে কিনা, সেক্সুয়াল কোনো সমস্যা আছে কিনা, এটা অনেক সময় থাকতে পারে। এছাড়া যেমন আপনার অন্ডকোষে ব্যথা হয় কিনা, অন্ডকোষে জ্বালা পোড়া করে কিনা, অন্ডকোষ ভার লাগে কিনা, অন্ডকোষ ফুলে গেছে কিনা, অন্ডকোষের শিরাগুলো ফুলে গেছে কিনা, এই লক্ষণগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশে অনেক রোগী আমরা যেগুলো পাই, ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রে দেখি যে যখন রোগী ডাক্তারের শরণাপন্ন হয়, বিশেষ করে আপনার ইনফার্টিলিটি যে ইয়াগুলো আছে, সেন্টারগুলো আছে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় কিছু হরমোনের পরীক্ষা করে আর সিমেন অ্যানালিসিস করে, কিন্তু টেস্টিকল, অন্ডকোষ এগুলো কোনো পরীক্ষাই করে না। কয়েকটা পরীক্ষা করে, সিমেন অ্যানালিসিস আর হরমোনের পরীক্ষা করে, বলে যে আপনারা আইভিএফ করেন, টেস্ট টিউবে বেবি নেন, তাইলে হবে, এছাড়া হবে না। অথচ এই ভেরিগোজ সেল অর্কাইটিস, এগুলো এপিডিডাইমিটিস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি অনেক সময় দেখা যায় যে রোগীদের এই কারণে কিন্তু বাচ্চা কনসিভ হয় না, অথচ এইগুলো কিন্তু রিকভারি করলে বাচ্চা কনসিভ হয়ে যায় ইজিভাবে, তাহলে কিন্তু অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা লাগে না। তো প্রিয় দর্শক, আপনি যদি অনেকদিন যাবৎ চেষ্টা করা সত্ত্বেও যদি বাচ্চা কনসিভ না হয়, তাহলে আমি আপনাকে বলবো যে কিছু পরীক্ষা করে ইনশিওর হওয়ার জন্য। তার মধ্যে পরীক্ষাগুলো 1 নম্বর হচ্ছে যে আপনার টেস্টোস্টেরন, প্রোলাকটিন, এফএসএইচ, টিএসএইচ, এলএইচ এবং স্ক্রুটাম বা টেস্টিস আল্ট্রাসাউন্ড। আপনি যদি এই পরীক্ষাগুলো করেন তাহলে কনফার্ম হওয়া যাবে এবং আপনার রোগটি ধরা পড়বে যে কি কারণে আপনার কনসিভ হচ্ছে না। আমি বলবো যে যারা অ্যাস্টেনোজোস্পার্মিয়ার কারণে বাচ্চা কনসিভ হচ্ছে না, তারা সময় অপেক্ষা না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন। আর যদি পারেন এই পরীক্ষাগুলো যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়। এখান থেকে চিকিৎসা গ্রহণ করলে অ্যাস্টেনোজোস্পার্মিয়া থেকে পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে সুস্থতা হবেন এবং ন্যাচারালিভাবে চেষ্টা করলে বাচ্চা কনসিভ হয়ে যাবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।